গতকাল অর্থাৎ 8ই মে 2025 বৃহস্পতিবার আমরা সকলেই সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, তাকিয়েছিলাম চাতক পাখির মতো যে সুপ্রিম কোর্ট থেকে কিছু আপডেট হয়তো আসবে। কেননা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে রাজ্যের এসএসসি বোর্ডের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মিলেমিশে কিন্তু একটি রিভিউ পিটিশন করেছিলেন সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলার বিরুদ্ধে। কিন্তু আলটিমেট সারাদিন অপেক্ষা করার পরও আমরা দেখেছি যে হিয়ারিং শেষ পর্যন্ত হয়নি। স্বাভাবিকভাবেই আমরা হতাশ। এই কারণেই হতাশ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় আগামী 13 তারিখ অর্থাৎ 13ই মে 2025 কিন্তু রিটায়ার করে যাচ্ছেন। আর এদিকে রিভিউ পিটিশনের নিয়ম আছে নাকি বিচারপতি এই রায় দিয়েছেন সেই বিচারপতির এজলাসে, সেই বিচারপতির বেঞ্চে, সেই বিচারপতির কাছেই এই রিভিউ পিটিশন করতে হবে। তাহলে সেই রিভিউ পিটিশনের ভবিষ্যৎ কী, সেই রিভিউ পিটিশনের ফাইনাল আউটকাম কী আসতে পারে, সেই রিভিউ পিটিশন থেকে এই নিয়োগের ব্যাপারে কোন দিক নির্দেশ করছে সেটা আমাদের কাছে একদম পরিষ্কার নয়। এ যাবৎ আমরা বিভিন্ন পেপার কাটিংই বলুন বা কোনো রকম শর্ট যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলোকেই বলুন, যা তথ্য আমরা পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড কেউই কিন্তু নতুন করে নোটিফিকেশান প্রকাশের ব্যাপারে তেমন কিছু আগ্রহ দেখাচ্ছেন না। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে কিছু তথ্য যেটা সরাসরি চাকরি হারা ক্যান্ডিডেটদের জন্য দিয়েছেন সেই আপডেট কিন্তু আমাদের কাছে অনেকটা প্রাসঙ্গিক হয়ে উঠছে। কেননা এই মুহূর্তে এসএসসি বোর্ড কিংবা কমিশন থেকে কিংবা রাজ্য সরকার থেকে কিংবা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো রকম কিন্তু নতুন নিয়োগের ব্যাপারে, নতুন নোটিফিকেশানের ব্যাপারে, নতুন গেজেটের ব্যাপারে, নতুন কোনো সিলেবাসের ব্যাপারে কোনো রকম কিন্তু সেমন কিছু আপডেট বা কোনো আশাব্যঞ্জক কোনো রকম তথ্য দিচ্ছে না। যে কারণে যে সকল ছোটোখাটো তথ্য যেগুলো বেরিয়ে আসছে, যেগুলো এখানে এই নিয়োগের ব্যাপারে তথ্য বলে মনে হচ্ছে, যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে, সেগুলোই কিন্তু একে একে আপনাদের সামনে ছোট বড় গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ যেটাই মনে হোক সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেননা আগামী 31শে মের মধ্যে কিন্তু নোটিশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং সুপ্রিম কোর্টের তেমনই কিন্তু নির্দেশ। তাই সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করার উপায় কিন্তু কারণই নেই। যে কারণে সেই 31শে মে যেহেতু লাস্ট ডেট রয়েছে, ডেডলাইন রয়েছে, সেই ডেটের মধ্যে যে যা কিছু করবে করে নাও, কিন্তু 31শে মে লাস্ট ডেট, সেই ডেটকে লঙ্ঘন করার অধিকার কিন্তু কারোর নেই। যে কারণে কিন্তু সেই ডেট এখনও অনেক দিন থাকার কারণে, অনেক সময় থাকার কারণে কিন্তু কেউই এখনও কোনো রকম মুখ খুলছে না। যে কারণে আমাদের কাছে সমস্ত বিষয়টাই অনেকটা জলঘোলা হয়ে রয়েছে, ধোঁয়াশার ব্যাপার লাগছে। কিন্তু যাই হোক, সেই ধোঁয়াশা কাটিয়ে কিন্তু আমাদের কাছে সেই দুটো ডেট অর্থাৎ 31শে মে এবং 31শে ডিসেম্বর আমাদের কাছে কিন্তু ফিক্সড রয়েছে। সেই ডেটের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নড়চড় হয়নি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কি বলছেন সেটাও একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আজকের এপিসোডে। সেটাই একটু আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি এবং সেই সঙ্গে প্রিপারেশনের ব্যাপারেও একটা টপিক নিয়ে এসেছি, সেটাও আমরা আলোচনা করে নেব। জাস্ট একটু ধৈর্য সহকারে আপনারা এই এপিসোডটা দেখুন, তাহলে আশা করছি আপনারা এই ব্যাপারে অনেকটা অবগত হতে পারবেন। কি বলা হয়েছে দেখুন, যোগ্য অযোগ্য নিয়ে ভাববার দরকার নেই বা ভাবার দরকার নেই, কাজে ফিরুন, বেতন নিন, বললেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বলছেন যে কে যোগ্য কে অযোগ্য এইসব নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, সরাসরি আপনারা কাজে ফিরুন। কেননা সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা শিক্ষক মহাশয়কে, সেটা 9-10 হোক কিংবা 11-12, তাদেরকে কিন্তু কাজে ফিরে যেতে বলেছেন এবং 31শে ডিসেম্বর পর্যন্ত সেই টাইম ধার্য করা হয়েছে। ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কাজে থাকতে পারবেন এবং ততক্ষণের মধ্যেই কিন্তু নিয়োগ কমপ্লিট করতে বলা হয়েছে। তাহলে আপনারা কাজে ফিরুন, আপনারা কাজ করুন এবং বেতন নিন, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কি বলছেন ডিটেলসে আরও বিষয়টা আমাদেরকে জানতে হবে, কেননা আমরা যেহেতু এসএসসির জন্য অপেক্ষা করছি, আমাদেরকে এই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া দরকার। আমি একটু রিডিং পড়ছি, আপনারা শুনুন, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। চাকরি নিয়ে রাজনীতি নয়, বরং মানবিকতার জয় হোক, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের পরিষেবা প্রদান অনুষ্ঠানে মঞ্চ থেকে মঙ্গলবার এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসএসসি ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বেতন নিয়ে ভাববেন না, নিশ্চিন্তে স্কুলে ফিরে যান, ক্লাস নিন। আইন মেনেই রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে। প্রশাসনিক সভা থেকে এভাবেই চাকরি বাতিল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাজ্যের নানা উন্নয়ন নিয়ে বক্তব্য রাখলেও শেষে তিনি রাজ্যের শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সরব হন।
নাম না করে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। এছাড়াও নিশানা করেছেন বিজেপি সরকারকেও। বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কয়েকটি লোক আছে শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য, সরকারি কর্মীদের চাকরি খাওয়ার জন্য। ওদের জনগণ চায় না, ওরা কোর্টে গিয়ে পিল করে, এসব করে বাংলার সর্বনাশ করছে। তিনি এও বলেন, জন্য কোর্ট দায়ী নয়। যারা মুখে বড় বড় কথা বলে, যারা মানুষের জন্য কোনোদিন কিছু করে না, আমরা চাকরি দেব, ওরা চাকরি খাবে। সম্প্রতি চাকরি ফেরত পাওয়ার আশায় এবং যোগ্য অযোগ্য বাছাইয়ের কারণে অফিসের সামনে আন্দোলনে বসেছেন পড়ুয়ারা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা শিক্ষক শিক্ষিকারা গরমের মধ্যে বসে আছেন তারা স্কুলে যান। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, আমরা রিভিউ পিটিশন করেছি, তাতে আমরা বলেছি আপনারা বেতন পাবেন, এর জন্য উত্তেজনা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষক শিক্ষিকারা নিশ্চিন্তে ক্লাস করুন, তাদের মাইনে নিয়ে ভাবতে হবে না, আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার কাজ করবে। সোমবার তিনি রাত 12টা অবধি ফোনে কথা বলেন। কেউ কেউ রিসিভ হয়ে আছেন, যোগ্য অযোগ্য লিস্ট বের করতেই হবে। আরে আপনার কি যায় আসে ওই তালিকা নিয়ে? ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আপনার লিস্ট দেখে লাভ নেই, আপনার চাকরি আছে কি না সেটা দেখা দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কি না সেটা দেখা দরকার। এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি বাতিল নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন, যা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা আপনাদের চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। এখানে চাকরি ফিরিয়ে দিয়েছে বলতে কি বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। দেখুন কি বলা হচ্ছে, যে আপনাদের চাকরি ফিরিয়ে দিয়েছে যারা, তাদের উপর ভরসা রাখুন, যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না। এখানে কে খেয়েছে কে ফিরিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়, অনেকটাই ধোঁয়াশার ব্যাপার। আপনারা সকলেই অভিজ্ঞ, আপনারা কিন্তু বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে ব্যাপারটা। আবার হাইকোর্টে কেস করে বসে আছে, প্রাথমিকে 35,000 ছাঁটাই করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলেছেন। অর্থাৎ যেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, নতুন নিয়োগের ব্যাপারে বা নতুন নোটিফিকেশনের ব্যাপারে এখানে কোনো রকম কথা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। অপরদিকে চেয়ারম্যানের কথাতেও, বরং চেয়ারম্যান থেকে শুরু করে উচ্চপদস্থ বিভিন্ন নিয়োগকর্তারা বলছেন যে এই মুহূর্তে নতুন করে নোটিফিকেশান পাবলিশ করা বা নিয়োগ করা মোটেই সম্ভব নয়। সেটা কীরকম সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো যাই হোক, আমাদেরকে সেই ডেডলাইন দেখেই অপেক্ষা করতে হবে, আমাদেরকে আশাবাদী থাকতে হবে এবং সেই 31 তারিখ আমাদের কাছে কিন্তু ডেডলাইন যেহেতু রয়েছে, সেই 31 তারিখের পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তবে আমাদের বিশ্বাস, এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, যে যাই বলুক না কেন, 31 তারিখ যেহেতু ডেডলাইন রয়েছে, তার আগে যে যত পারবে খেলে নেবে, কিন্তু সেই 31 তারিখের মধ্যে দেখবেন ঠিক নোটিফিকেশান এসে যাবে। যেমন রিভিউ পিটিশন ছিল কত তারিখ, 3রা মে, অর্থাৎ সেই লাস্ট ডেট। 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে রায়দান করা হয়েছে, রিভিউ পিটিশন তার ঠিক 1 মাসের মধ্যে, অর্থাৎ 3রা মে। কিন্তু দেখুন সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে সেই 3রা মে লাস্ট ডেটে গিয়ে এখানে রিভিউ পিটিশন করা হচ্ছে। এর পিছনে যৌক্তিকতা কতটা সেটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয়। ঠিক একইভাবে 31শে মে যেমন লাস্ট ডেট দেওয়া রয়েছে না, সেই 31শে মে পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই 31শে মে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে দেখবেন ঠিক ঘুরে ফিরে নোটিফিকেশান এসে যাবে। তার আগে যে যাই বলুক, একাধিক কথা হবে, একাধিক কথার মধ্যে যৌক্তিকতা থাকবে, কিন্তু আলটিমেট নোটিফিকেশান অবশ্যই বেরোবে। তাই আপনারা যারা চাকরি হারিয়ে বসে আছেন, যারা প্রিপারেশান নিচ্ছেন চাকরি হারিয়ে, তারা অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন। আর যারা নতুন করে পরীক্ষা দেবেন বলে অপেক্ষা করছেন, আশায় আছেন, তারাও কিন্তু প্রিপারেশান নিন। আসুন এবার আমরা আমাদের একটু প্রিপারেশানের টপিকে আসি। একটু ধৈর্য সহকারে একটু দেখুন এবং আপনারা কিন্তু এগুলো যদি প্র্যাকটিস করে যান, আপনি নিজের মধ্যে অনেকটা স্যাটিসফ্যাকশান বোধ করবেন। প্রথম প্রশ্নে আসি, অন্তর তাদের ঘৃণায় পূর্ণ, ব্যাকরণ থেকে রয়েছে। রেখাঙ্কিত পদটি যে কারকের উদাহরণ, এখানে ঘৃণায় নিচে দাগ দিয়ে রয়েছে। এখানে বলা হচ্ছে অন্তর তাদের ঘৃণায় পূর্ণ, অর্থাৎ ঘৃণার দ্বারা পূর্ণ। তার দ্বারা দেওয়া করতে কি হয়, করণ কারক, এবং সেই সঙ্গে কি হচ্ছে, প্রত্যেকটা অপশানেই এখানে করণ রয়েছে, যদিও লক্ষণ সূচকটার পরে করণ উল্লেখ নেই, কিন্তু ঠিক আছে। এখানে তাহলে কোনটার মধ্যে পড়বে, কোন শ্রেণীর মধ্যে পড়বে, অন্তর তাদের ঘৃণায় পূর্ণ। এইভাবে বারংবার না যে ব্যাকরণটা করতে দেওয়া হয়েছে, সেই ব্যাকরণটা 2-3 বার পড়বেন। যদি আপনার নির্ণয় করতে একটু অসুবিধা হয়, একটু ডাউট ফিল করেন, আর যদি আপনি কনফার্ম থাকেন তবুও 2 বার পড়বেন অন্তত, তারপরে অ্যান্সারটা করবেন। কেমন? বেশ। এখানে বলা হয়েছে যে অন্তর তাদের ঘৃণায় পূর্ণ, অর্থাৎ ঘৃণার দ্বারা পূর্ণ, করণ কারক, ঠিক আছে। তাছাড়া এখানে অপশান আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে ঘৃণায় পূর্ণ, অর্থাৎ একটা উপায় বোঝাচ্ছে। যন্ত্রাত্মক বোঝাচ্ছে কি, এখানে বস্তুবাচক বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে না। তবে এখানে সমস্যা সৃষ্টি হয় হেতুময়করণ আর উপায়াত্মকরণের মধ্যে, লক্ষণাত্মক ব্যাপারটাও আসবে না,
কেন লক্ষণ বোঝাচ্ছে না, যন্ত্রাত্মক বোঝাচ্ছে না, দুটো অটোমেটিক কাটা গেল। ডাউট সৃষ্টি করছে বাকি দুটোর মধ্যে কি উপায়াত্মকরণ আর হেতুময়করণ, মানে ঘৃণা হেতুপূর্ণ এরকম বলে ফেলে, কিন্তু দেখুন এখানে হেতুটার থেকেও উপায়টাই কিন্তু এখানে বেশি সাফিসিয়েন্ট হচ্ছে, উপায়টাই কিন্তু এখানে সঠিক উত্তর রয়েছে। সে কারণেই সংশ্লিষ্ট শব্দের মধ্যে মিলেমিশে যায় না, এই বিষয়টা এইখানটাতেই লক্ষ্য করুন। বলছে সংশ্লিষ্ট শব্দের সঙ্গে মিলেমিশে যায় না, একত্রিত হয়ে যায় না, তার মানে পৃথকভাবে থাকে, সেটাই বলা হচ্ছে। দেখুন তার পরবর্তী বাক্যে যে পৃথক শব্দ হিসেবে অবস্থান করে, এবার আপনাকে বুঝে নিতে হবে পৃথক শব্দ হিসেবে অবস্থান করছে, তাহলে ওইটা কী হবে? উপসর্গ নয়, কেননা উপসর্গ কী হয় শব্দের পূর্বে একদম সংযুক্ত অবস্থায় থাকে। বিভক্তির একটু হতে পারে, কিন্তু বিভক্তি কী হয় শব্দের পরে যুক্ত অবস্থায় থেকে যায়, তাই তো? শব্দের পরে যুক্ত অবস্থায় থাকে, সে কিন্তু পৃথকভাবে থাকে না। আর নির্দেশকের মধ্যে নির্দেশক বিষয়টা একটু অন্যরকম। আর অনুসর্গ কিন্তু আমরা জানি, অনুসর্গ বা পরসর্গ বা কর্মপর্বচনীয়, এটা কি শব্দের পরে পৃথকভাবে বা স্বতন্ত্রভাবে থাকে, কিন্তু শব্দ বিভক্তির কাজ চালায় এবং বাক্যটিকে অর্থপূর্ণ করে উঠতে সাহায্য করে। শব্দ বিভক্তির সংখ্যা কম, যে কারণে অনুসর্গের ব্যবহারটা বেশি ঘটে। আর এটা কি এক ধরনের অব্যয়। এই সমস্ত দিকগুলো চিন্তাভাবনাগুলো মাথায় নিয়ে তবেই কিন্তু অ্যান্সারটা করতে হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যান্সার নির্ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা তবে বেশি হবে। নিচের কোন মন্তব্যটি ভুল বা বক্তব্যটি ভুল? এখানে অনেকগুলো মন্তব্য বা বক্তব্য দেওয়া রয়েছে, কী কী একটু দেখে নিতে হবে। আমরা সরাসরি উত্তর দিয়ে রেখেছি যে ব্যাস বাক্যের পূর্বপদ নাও থাকতে পারে, এটা কি হয় সমাসে ব্যাস বাক্য, এখানে পূর্বপদ এবং পরপদ এই দুটো নিয়ে তো ব্যাস বাক্য, তো সেটা কিন্তু অবশ্যই থাকবে। এই পূর্বপদ নাও থাকতে পারে এটা কিন্তু কখনো নয়, যার কারণে এটা কিন্তু ভুল। কিন্তু বাকি যে তথ্যগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং সমাসের বোঝার ক্ষেত্রে হেল্পফুল। এখানে বলা হয়েছে যে যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে, বা খুব ভালো তথ্য। পূর্বপদ সমস্যমান পদের অন্তর্গত অবশ্যই, কারণ পূর্বপদ পরপদ দুটো নিয়েই থাকছে, তার মধ্যে একটা বলেছে, তাই এটা সঠিক তথ্য। সমস্যমান পদ নিয়েই গড়ে ওঠে ব্যাস বাক্য। একদম কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বোঝার সুবিধার মতন করেই বলেছে, আপনাকেও একটু বুঝে নিতে হবে, তাহলেই হবে বেশ। নেক্সট, আমি না গেলে সে যাবে না, রেখাঙ্কিত পদটি যে কারকের উদাহরণ। এখানে আমি কে? নিরপেক্ষ কর্তা। পরপর এখানে রয়েছে, এইভাবে আপনাকে দেখতে হবে, একটা একটা করে বলতে গেলে তো অনেক সময়টা দীর্ঘ হয়ে যাবে। তো আবার দেখুন যেমন রয়েছে, আমরা একদম বাম দিকে নীলকালিতে দাগ দিয়ে রেখেছি, এগুলো বিশেষভাবে ভালো করে দেখবেন। বাংলা ভাষায় বাচ্যের আধুনিকতম শ্রেণীবিভাগ হিসেবে নিচের কোনটি সঠিক? কর্তৃবাচ্য এবং ভাববাচ্য। কর্মবাচ্যটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেননা কর্মবাচ্য থেকে ভাববাচ্য কী হয়, ট্রান্সলেটটা হয় না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন মেহগনি কি ইংরেজি শব্দ একটি, ঐক্যমত্ত একমত যোগস্ন প্রত্যয় থেকে এসেছে। আবার একটা প্রশ্ন আছে, দেখুন নীলকালিতে ওই যেন আমরা গোল করে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে রাখবেন। যে সকল শব্দ বাক্যে ব্যবহার হলেও তার রূপের পরিবর্তন হয় না তাদেরকে কি বলা হয়? অব্যয়। কেননা অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নেই, যা কোনো ক্ষয়শূন্য, কোনো অবস্থাতেই যা কোনো রকম মানে লিঙ্গ বা বচন বা কোনো ক্ষেত্রেই যা পরিবর্তিত হয় না, কনস্ট্যান্ট বা ধ্রুবক, একদম শক্তপোক্তভাবে একই জায়গায় থাকে, সেটা পুংলিঙ্গের ক্ষেত্রেই হোক, ক্লিবলিঙ্গের ক্ষেত্রে হোক, কিংবা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেই হোক, কোনো ক্ষেত্রেই পরিবর্তন হয় না, সেটাই কিন্তু এখানে রয়েছে। যে সকল শব্দ বাক্যে ব্যবহার হলেও তার রূপের কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, সে একই অবস্থায় থাকছে, তাকে বলা হচ্ছে অব্যয়। অ্যাকচুয়ালি যদি আপনার ব্যাকরণের প্রতি একটু ভীতি থাকে না, তাহলে এই প্র্যাকটিস জায়গাগুলো একটু প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করতে করতেও কিন্তু অনেকটা জানা হয়ে যায়। তারপরে যখন আপনি একটু যদি টেক্সটের দিকে যান বা সংজ্ঞাগত দিক থেকে যান বা থিওরিটিক্যাল আপনার পড়েন না, তখনও আপনার বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এটা সেই আরোহী পদ্ধতির মতো, আগে উদাহরণ তারপরে সূত্র, এই কথাটা আমি বলতে চাইছি। বেশ, তারপরে দেখুন এখানে 11 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ইহারা সমশিলা, অর্থাৎ সেই হিমালয় দর্শন থেকে প্রশ্নটা এসেছে বিগম্র কেয়ার। রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্যের উদাহরণ কি হবে? শ্রমশিলা একটা গুণ বোঝাচ্ছে, গুণবাচক হবে। ভাববাচকের সঙ্গে অনেক গুলিয়ে ফেলেন, সেটা হবে না। সংজ্ঞাবাচকটা নয়, কেননা এটা সেটা বোঝাচ্ছে না। অবস্থাবাচক তো হবেই না। এবারে দেখুন পরবর্তী পেজে, প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা ত কিংবা থ ধ্বনির সন্ধি হলে বিসর্গের স্থানে কি হয়? দন্তেস্ব হয়। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো সূত্র মারফত মুখস্থ রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সন্ধি থেকে যেমন একটা প্রশ্ন রয়েছে যে দুঃ যোগ অবস্থা কী হবে? দুরবস্থা। দুরাবস্থা নয় কিন্তু দুরবস্থা, অপশান ঘ এখানে সঠিক উত্তর। রেনেসাঁস শব্দটি যে ধরনের শব্দ? ফার্সি শব্দ। আবার এখানে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, দেখুন 20 নম্বরে, বাংলা পাতি উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র অর্থে। একটা শব্দ বলুন, তাহলেই বুঝতে পারবেন। যেমন পাতি দিয়ে কি বলবো? পাতি হাঁস যদি বলেন, ক্ষুদ্র অর্থে বোঝাচ্ছে।
পাতিহাঁস, এইভাবে ক্ষুদ্র অর্থে বোঝাচ্ছে। দাশরথী, দশরথ যোগ স্নেহ অর্থাৎ প্রত্যয় থেকে এসেছে। আবার একটা দেখুন এখানে নীলকালিতে আমরা গোল করে রেখেছি, রমেশকে রমেন মনে করেছিলাম। একাঙ্কিত পদটি যার উদাহরণ উদ্দেশ্য কর্ম, খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। হে ঈশ্বর, দুঃখীদের দিকে তুমি মুখ তুলে চাও। এখানে কি হে ঈশ্বর সম্বোধন করা হচ্ছে, ঈশ্বরকে হে বলে সম্বোধন করা হচ্ছে। বেশ, পরবর্তী পেজে আসি। অনুসর্গ প্রধান কারক নয় কোনটি? অধিকরণ কারক, কেননা বাকিগুলো অর্থাৎ করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক এগুলো কি অনুসর্গ প্রধান কারক। যেমন করণে কি হয়, দ্বারা দিয়া কর্তৃক, কিন্তু এই যে দিয়া বললাম না, দ্বারা দিয়া কর্তৃক, মানে দিয়াটা কিন্তু অনুসর্গ নয়। কেমন, এটা কিন্তু খেয়াল রাখবেন। হইতে থেকে অপেক্ষা চেয়ে, এগুলো কি এক একটা অনুসর্গ। জন্য, নিমিত্ত, উদ্দেশ্য এগুলো সব এক একটা অনুসর্গ। আবার এখানে দেখুন 41 নম্বর প্রশ্ন, চর্যাপুঁথিতে একজন কবির নাম আছে কিন্তু তার পদটি মেলে না। আমরা সাহিত্যের ইতিহাসে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যার পদ নেই কিন্তু নাম আছে সেই ব্যক্তি হলেন লারিডোমিপাদ। এরকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে, কেননা একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন তো, আর কম্পিটিশন এই জায়গাতেই থাকবে। কাশিরাম দাসের বন পর্বের অসম্পূর্ণ অংশ, অর্থাৎ কাশিরাম দাস কি আদি সভা বন বিরাট রচনা করেই মারা গিয়েছিলেন, সম্পূর্ণ করতে পারেননি। সেই অসম্পূর্ণ বন পর্বটা সম্পূর্ণ করেছিলেন কে? জিৎ ঘটক। চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি মধ্য অন্তলীলার পরিচ্ছেদ সংখ্যা কত? 17, মধ্যলীলার 25 আর অন্তলীলার 20টি পরিচ্ছেদ। এই নিয়ে টোটালটা কিন্তু আপনাকে জানতে হবে, টোটাল কত হচ্ছে 62, তাই তো? এই টোটালটাও কিন্তু জেনে রাখবেন। আর একই সঙ্গে এটা চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ঠিক একইভাবে প্রথম বাংলা ভাষায় চৈতন্য জীবনীর রচয়িতা অর্থাৎ সেই বৃন্দাবন দাসের কথা বলছি, তারটাও জানে রাখবেন। সেটা হচ্ছে 15, দ্বিতীয় 26, তৃতীয় 10, অর্থাৎ তার 51টি, সেটাও জেনে রাখতে হবে। কেমন, এইভাবে এখানে পরপর দেখে রাখবেন। যেমন আমি এখানে দেখুন আরেকটা কোশ্চেনে দাগ দিয়ে রেখেছি, আমি এরূপ উচ্চ ভাবের গ্রন্থ কখনো পড়ি নাই। বিল্বমঙ্গল, যার প্রকাশকাল 1888 সাল, এটি পাঠ করে অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষের বিল্বমঙ্গল পাঠ করে স্বামী বিবেকানন্দ এই মন্তব্য করেছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে। এইভাবে পরপর দেখবেন। যেমন রয়েছে দত্তা উপন্যাসটি শরৎচন্দ্র যেখানে বসে রচনা করেছিলেন, শিবপুরে বসে রচনা করেছিলেন। দত্তার প্রকাশকাল জানতে হবে 1918, তাই তো? আবার একটা বিষয় এই সঙ্গে জানতে হবে, দত্তার নাট্যরূপ কি? বিজয়া। আবার একটা জানতে হবে যে দত্তা উপন্যাসটি মারাঠি ভাষায় অনুবাদিত হয়েছিল এবং সেটা কত সালে সেটাও জানতে হবে, 1920-তে। দিকের সঙ্গে ডান দিকের মেলাতে বলা হচ্ছে, অবসর বুঝি তবে না রাজার কাছে যাওয়া যায়। এটা কে বলছেন? এটা সেই ধীবর বৃত্তান্ত থেকে এসেছে, একদম সংলাপগুলো দিয়েছে এবং কোন চরিত্রের সংলাপ সেগুলো কিন্তু আপনাকে মেলাতে হবে। বেশ কঠিন কাজ, কেননা দেখুন একটু বলছি তাহলে বুঝতে পারবেন। অবসর বুঝি তবে না রাজার কাছে যাওয়া যায়, এখানে কে বলছেন? দ্বিতীয় রক্ষী। এখন দ্বিতীয় রক্ষী বলেছেন না প্রথম রক্ষী বলেছেন, এগুলো মিলিয়ে নেওয়া না খুব কঠিন, কিন্তু এটা বুঝতে হবে আপনাকে, একটু টার্মটা ধরতে হবে। অবসর বুঝি তবে না রাজার কাছে যাওয়া যায়, তাহলে তার আগে নিশ্চয়ই কেউ কিছু প্রশ্ন করেছে, তবে এই ব্যক্তি উত্তর দিচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে এটা দ্বিতীয় রক্ষী আসছে। মানে আপনার একটু গল্পটা না পড়া থাকলে আপনি কিন্তু এখানে স্বাভাবিকভাবে উত্তর দিতে পারবেন। খুব বেশি টাফ কিন্তু নয়, একটু হালকা করে পরিবর্তন করা রয়েছে, কেননা প্রশ্নটা কিন্তু একটু টাফ, প্রশ্নটা টাফ, কিন্তু আপনি যদি একটু লজিক খাটান তাহলে কিন্তু আপনার উত্তর এসে যাবে। তারপরে দেখুন যেমন রয়েছে, তা আপনি যা আদেশ করেন। এখানে দেখুন তা আপনি যা আদেশ করেন, এটাও আপনার ঠিক একই রকম মনে হবে যে তাহলে আপনি বলছেন যে প্রথমে নিশ্চয়ই কেউ কিছু বলেছে, তারপরে নিশ্চয়ই এই ব্যক্তি বলছেন, কিন্তু না, এই যে কি বলছি, তা আপনি যা আদেশ করেন, এখানে আপনি আদেশ করেন বলতে কি প্রথম রক্ষী আর দ্বিতীয় রক্ষীর মধ্যে নিশ্চয়ই নয়, তৃতীয় কোনো ব্যক্তি যে তাদের মাথায় ছিল সে নিশ্চয়ই আদেশ করেছে, তাহলে দুই রক্ষী এখানে একসঙ্গে বলছেন। এইভাবে আপনাকে কিন্তু একটু খাটাতে হবে। তারপরে যেটা রয়েছে, আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে, এটা কে বলছেন? প্রথম রক্ষী নিশ্চয়ই বলবে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, একটু টার্মটা আপনাকে লক্ষ্য করতে হবে। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এটা কিন্তু টেক্সট পড়া থাকলে তবেই উত্তর দিতে পারবেন, নচেত নয়, কেননা এটা প্রথম রক্ষীও বলতে পারে, দ্বিতীয় রক্ষীও বলতে পারে, আবার যে রয়েছেন তাদের লিডার হিসেবে তিনিও বলতে পারেন। কিন্তু এখানে আমরা যেহেতু টেক্সটটা পড়েছি আমরা জানি, স্বাভাবিকভাবে আপনারাও বুঝতে পারছেন যে এটা কে বলতে পারে, যে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এটা বলছেন শ্যালক অর্থাৎ রাজ শ্যালক। বেশ, এইভাবে আপনারা একটু পড়াশোনা করুন। এখানে যেমন দেখুন টি ফলস করে আমরা দিয়েছি, শুদ্ধ অশুদ্ধ কী কী রয়েছে এগুলো একটু দেখে রাখবেন, তাহলেই চলবে। আবার দেখুন এখানে যেমন রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকে, গোবর্ধন এসেছে কি ঋণংকৃত্বা গল্পের চরিত্র, গোপীচন্দ্র কচিত কখনো গল্পের চরিত্র, বদনবাবুর টেরোড্যাকটিলের ডিম, দীপঙ্কর রং নাম্বার, এইভাবে পরপর দেখে নেবেন। একদম পিডিএফ আকারে আমি দিয়ে দিয়েছি, আপনারা ভালোভাবে পড়াশোনা করুন, প্রিপারেশান নিন, কোনো চিন্তা করার দরকার নেই। আপনারা জাস্ট
এপিসোডগুলো দেখতে থাকুন, আপডেটগুলো নিতে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা ছোট বড় সমস্ত আপডেট আপনাদের যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। আপনাদের উৎসাহ, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদের এই কাজের প্রতি অনেকটা আগ্রহী করে তুলবে। তো চলুন আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।